এই যে টাকাটা জমা হয়ে আছে দেখছেন, সেটা তো আমি বলবো সেটা নস্যি মাত্র। মানে ওই যে 440 কোটি টাকা দেখে আপনি ভুরু কোঁচকাচ্ছেন, আমি বলবো যে সেই 440 কোটি টাকাটা ওদের এক একজন লোকের কাছে থাকে। এই যে বিভিন্ন লোকজনকে ঘুরে দেখছেন, সে অরূপ বিশ্বাস থেকে শুরু করে অরূপ রায় পর্যন্ত, তারা এক একজন মোটামুটি 1000, 2000, 10,000, 15,000 কোটি টাকা করে মালিক। এই বিগত যে সরকারটা ছিল, সেই সরকার সেই প্রজেক্টেই হাত দেয় যেখান থেকে তারা কাটমানি পায়। আমলাতন্ত্র এবং রাজনীতি মিলে যে জটিল আবর্তের মধ্যে পশ্চিমবঙ্গবাসীকে ফেলেছিল, সেই আবর্তের মধ্যে আমরা কর্মচারীরাও পড়েছিলাম। কর্মচারী বিরোধী একটা সরকার ছিল, তারা মনেই করতো না যে কর্মচারীদের পাওনাটা কোনো পাওনা বলে। তারা শুধুমাত্র আমলা বাহিনী নিজেদের আখেরটা গুছিয়ে গেছে। এক একজন আমলা পশ্চিমবঙ্গে যারা চাকরি করেন, তারা তাদের সমগোত্রী অন্যান্য রাজ্যের আমলাদের থেকে অনেক বেশি বেতন তারা পান। বাকি কি পান সেটা আমি বাদ দিচ্ছি। তারা কোনোদিন চাননি যে সাধারণ কর্মচারীরা মাথা উঁচু করে বাঁচুক, তারা তাদের হকের বেতনটা পাক। একটা কথা আছে না বাংলাতে, যা দেখলা হাটে গেল আর কলা দেখে হেসে মলো। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ সেই দলে পড়ি না। আমাদের বকেয়া বর্তমান রূপাতে বকেয়া আছে 42%। পুরনো সুপ্রিম কোর্টের রায়ের পূর্ণ মান্যতা তারা দেননি। গ্রান্টি নেট এখনো পর্যন্ত বাকি আছে। ওয়ার্ক চার্জ এমপ্লয়ি বাকি আছেন। কলকাতা কর্পোরেশনের এরিয়াতে যারা পেনশন পান সরকারি কর্মচারী, তারা বাকি আছেন। তাদেরগুলো মেটানো হোক, তার নোটিফিকেশন বেরোক। আর 42% আমাদেরকে মেটাতে হবে। পূর্বের যে সরকার, সেই সরকার দিয়ে দিতে পারেনি। যে শতাংশ দিয়ে দেওয়ার কথা ছিল, তারা সেটা দিতে পারেনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের অ্যাকাউন্টে 440 কোটি টাকা। এই টাকা কাদের টাকা? লুটের টাকা? দিয়ে লুটের টাকা? সেটা বলতে পারবো না। আমরা তো প্রত্যেকটা ক্ষেত্রেই বহু আগে থেকে অভিযোগ করেছি যে বিগত যে সরকারটা ছিল, সেই সরকার সেই প্রজেক্টেই হাত দেয় যেখান থেকে তারা কাটমানি পায়। এই যে টাকাটা জমা হয়ে আছে দেখছেন, সেটা তো আমি বলবো সেটা নস্যি মাত্র। মানে ওই যে 440 কোটি টাকা দেখে আপনি ভুরু কোঁচকাচ্ছেন, আমি বলবো যে সেই 440 কোটি টাকাটা ওদের এক একজন লোকের কাছে থাকে। আমি দুর্গাপুরের ছেলে, দুর্গাপুরের একজন পৌরসভার একজন বোধহয় কাউন্সিলর ধরা পড়েছেন। তারই নাকি সম্পত্তি শুনলাম 200 কোটি টাকা। আচ্ছা, ওখানে নরেন চক্রবর্তী ছিল। তিনি প্রতিদিন শুধু বালি খাদানগুলো থেকে 1 কোটি টাকা করে তুলতেন। 1 কোটি টাকা প্রতিদিন। তাহলে মাসে 30 কোটি টাকা, বছরে 360 কোটি টাকা। সেটা 5 বছরে কত তুলেছে সেটা হিসেব করুন। তারপরে কয়লা আছে, তার নিজস্ব 3টে না 4টে খাদান আছে বলে শুনেছি, মানে কয়লা খনি আছে। আচ্ছা, এই যে বিভিন্ন লোকজনকে ঘুরে দেখছেন, সে অরূপ বিশ্বাস থেকে শুরু করে অরূপ রায় পর্যন্ত, তারা এক একজন মোটামুটি 1000, 2000, 10,000, 15,000 কোটি টাকা করে মালিক। সেখানে দলের অ্যাকাউন্টে 440 কোটি টাকা আছে দেখে আপনারা অবাক হচ্ছেন। এটা ঠিকই যে সাধারণ মানুষের কাছে 440 কোটি টাকা যে কোনো লোককে যদি এক টানা লিখতে বলা হয়, তাকে অনেকবার গুনতে হবে, তারপর সে লিখতে পারবে। কিন্তু এই যে টাকাগুলো আমি উল্লেখ করলাম, আমি কয়েকজনের নাম মাত্র নিলাম, বাকিদের কাছে যে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, এটার অন্য কারুর টাকা নয়, এই রাজ্যের জনগণের টাকা। এর বাইরে টাকা পাবে কোথা থেকে? আপনাদেরকে দিয়ে দিতে পারেনি, 25% দিয়ে দিকে আটকে। না, এটা তো সদিচ্ছা ছিল না। মানে সদিচ্ছা না থাকার জন্য দিতে পারেনি। এই দিতে না পারার পশ্চিমবঙ্গের আর্থিক স্বাস্থ্য খারাপ হওয়ার উদাহরণ নয়, কিন্তু প্রতিবন্ধকতা সেখানে ছিল না। প্রতিবন্ধকতা ছিল আমলাতন্ত্র এবং রাজনীতি মিলে যে জটিল আবর্তের মধ্যে পশ্চিমবঙ্গবাসীকে ফেলেছিল, সেই আবর্তের মধ্যে আমরা কর্মচারীরাও পড়েছিলাম। কর্মচারী বিরোধী একটা সরকার ছিল, তারা মনেই করতো না যে কর্মচারীদের পাওনাটা কোনো পাওনা বলে। তারা শুধুমাত্র আমলা বাহিনী নিজেদের আখেরটা গুছিয়ে গেছে। এক একজন আমলা পশ্চিমবঙ্গে যারা চাকরি করেন, তারা তাদের সমগোত্রী অন্যান্য রাজ্যের আমলাদের থেকে অনেক বেশি বেতন তারা পান। বাকি কি পান সেটা আমি বাদ দিচ্ছি। তারা কোনোদিন চাননি যে সাধারণ কর্মচারীরা মাথা উঁচু করে বাঁচুক, তারা তাদের হকের বেতনটা পাক। এটা কোনোদিন চাইনি। এবং সেই না চাওয়ার ফল ধরেই কর্মচারীরা সব থেকে কম বেতন পেয়েছে, অস্থায়ী কর্মচারীরা সব থেকে কম বেতন পেয়েছে, ডেলি ওয়েজ ওয়ার্কার তারা কম বেতন পেয়েছে, ধান পোতার শ্রমিক থেকে শুরু করে রাজমিস্ত্রি দোকানদার সবাই কম বেতন পেয়েছে। সীমাহীন দুর্নীতি হয়েছে। সেই সীমাহীন দুর্নীতি করা মানুষগুলোর বিরুদ্ধেও কিন্তু নতুন সরকার পদক্ষেপ নেবে, সেই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু মানুষ ভোট দিয়েছে। অ্যাকাউন্টে ফ্রিজ করে দেওয়ার প্রসঙ্গ হচ্ছে, অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে হচ্ছে। দেখুন, ওটা নিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যথা নেই, কারণ ওই টাকাটা ওই দলের কাছে সবকিছু নয়। ওর বাইরে যে পরিমাণ অর্থ আছে, আমি বলবো যে সেগুলোকে ধরা হোক। ওদের যেসব নেতা নেত্রীরা রিহ্যাবিলিটেশন পাচ্ছেন বিভিন্ন শর্তে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। দাদা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো চার্টার ফ্লাইটে যাতায়াত করছে, যার একবারে ভাড়া হচ্ছে 36 লক্ষ টাকা। কি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়? তৃণমূল দলটা তো প্রায় উঠেই গেছে। কোথা থেকে আসছে এবং কেনই বা একবার দিল্লি যাচ্ছে 36 লক্ষ টাকা? দেখুন, এর জবাবটা আমি দেওয়ার থেকে আমার মনে হয় নতুন সরকারকে জিজ্ঞাসা করুন, সেটা তদন্ত করুক। তারা কেন পড়ে পড়ে তাকে জেলে ঢোকাতে পারছে না, সেটা তারা উত্তর দিতে পারবে না। কি উত্তর দেবো? রাজ্যের মানুষ এটা বুঝতে পেরেছে বলেই কিন্তু বর্তমান শাসক দলকে 208টা আসনে জয়ী করেছে। দায়টা এবার
নতুন সরকারের কাছে, যে যত দুর্নীতিগ্রস্ত রাজ্য জুড়ে আছে, মানে পক্ষ বিপক্ষ না দেখে তাদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। একের পর এক দুর্নীতির সাথে জড়িত, কাউকে ডিম দেওয়া হচ্ছে, কারোর কাছে সহিজাল কাণ্ডের জন্য সিআইডি বারংবার বাড়িতে যাচ্ছে, হচ্ছে তাই? যা হচ্ছে সেটা খুব একটা ভালো কিছু বলবো না। এই ডিম ছোড়ার যে প্রবণতা, সেই প্রবণতার মানে শিকার কিন্তু শিক্ষক শিক্ষিকারাও হচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা নির্দোষ। দুর্বলের উপরে মানে আক্রমণ করে সবলের প্রতি যে রাগ, সেই রাগ মেটাতে না পেরে দুর্বলের উপরে তার প্রতিহিংসা দেখানোর একটা প্রবণতা কিন্তু সমাজে সবসময় বিরাজ করে। আমার মনে হয় যে কোথাও না কোথাও এটা লাগাম পরানো প্রয়োজন, এবং প্রকৃত আইনগতভাবে যেন এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, আমি সেই অনুরোধ করবো। শেষ প্রশ্ন, শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রীর সাথে আপনারা কথা বলেছিলেন, বৈঠক করেছিলেন, তারপর থেকে কি কি আপডেট রয়েছে কি? দেখুন, প্রতিদিন তো আর আপডেট চাওয়া যায় না, সেটা আমরা মানে দেখুন, ওই একটা কথা আছে না বাংলাতে, যা দেখলা হাটে গেল আর কলা দেখে হেসে মলো। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ সেই দলে পড়ি না। আমাদের বকেয়া বর্তমান অনুপাতে বকেয়া আছে 42%। পুরনোর সুপ্রিম কোর্টের রায়ের পূর্ণ মান্যতা তারা দেননি। গ্রান্টি নেট এখনো পর্যন্ত বাকি আছে। ওয়ার্ক চার্জ এমপ্লয়ি বাকি আছেন। কলকাতা কর্পোরেশনের এরিয়াতে যারা পেনশন পান সরকারি কর্মচারী তারা বাকি আছেন, তাদেরগুলো মেটানো হোক, তার নোটিফিকেশন বেরোক। আর 42% আমাদেরকে মেটাতে হবে। সেটা কবে তারা মেটাবেন সেটা তাদের বিষয়। আমাদের যেটা কাজ ছিল, বর্তমানে যারা শাসক দল যারা আছেন, রাজ্যের মানুষকে প্রভাবিত করে আমরা তাদেরকে জিতিয়ে এনেছি। তাদের জেতানোর পিছনে আমাদের একটা বড় ভূমিকা ছিল। তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করার দায়িত্বটা তাদের। 22শে জুন কিন্তু বাজেট পেশ হচ্ছে। মুখ্যমন্ত্রী যেমনটা বলেছিলেন যে 22শে জুন বড় কিছু ঘোষণা হতে চলেছে সরকারি কর্মচারী বা প্রাক্তন যারা রয়েছে তাদের জন্য। কতটা আশাবাদী 22শে জুন? মানে দেখুন, মুখ্যমন্ত্রী যখন নিজেই বলেছেন যে বড় কিছু ঘোষণা হতে চলেছে, তখন আমরা সেদিকেই তাকিয়ে আছি। বৈঠক তো আপনারা এখন সেই বড়টা কতটা বড় হয় সেটা আমরা মানে 22 তারিখে বুঝতে কতটা পারবো। আশাবাদী? ভরসা আছে, মুখ্যমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা আছে। আশা করি যে সেই 22শে জুন আপনাদের জন্য বড় কিছু অপেক্ষা করছে। আশা করি সেটা। বাজেট হ্যাঁ।